নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে শুধু কেবল যে আপনার আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু নয়, আপনার বাহ্যিক যে কোনো ধরনের শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা আজও বহন করে নিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও বহন করে নিয়ে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে ক্রমাগত কিন্তু চলেই যাচ্ছি। আমরা যারা 10 থেকে 12 ঘন্টা বাইরে কাজ করছি তাদের মধ্যেই কিন্তু এই ধরনের শারীরিক সমস্যা বেশি দেখা যাচ্ছে। হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে রাত্রে শুয়ে সকালে আপনি হাঁটতে পাচ্ছেন না, কিংবা হঠাৎ করেই দেখলেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে আপনার হাত কিংবা পাটা ফ্রিজ হয়ে গিয়েছে। কি কারণে এই ধরনের শারীরিক সমস্যাগুলো হচ্ছে আমরা কিন্তু চট করে বুঝে উঠতে পারি না, কিন্তু যে সকল ডাক্তারবাবুরা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন তাদের মধ্যেই একজন হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য ম্যাম। যখনই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসেছেন তখনই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা কিভাবে নিজেদের লাইফস্টাইলটা, খাওয়া দাওয়াটা যদি একটু জীবনশৈলীকে একটু যদি সুন্দরভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু অনেকটাই রোগ মুক্তির দিক থেকে আমরা এগিয়ে থাকতে পারবো। কিন্তু রোগ মুক্তিকে আমরা কিন্তু কখনোই আটকাতে পারি না, শরীর তো, তাই শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপকে যদি আমরা আয়ুর্বেদের মধ্যে দিয়ে সুন্দর এবং স্বাভাবিক করে তুলতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠান আপনাদের জন্যই, আপনাদের কথা শুনবো এবং আপনাদের সেই রকম শারীরিক সমস্যারই ট্রিটমেন্টের জন্য কিভাবে করলে সমাধান হবে যিনি বলতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য ম্যাম। অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যারা বেশি ওয়ার্কিং সেক্টরে কাজ করছে তাদের মধ্যে কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে যে হাঁটতে গেলে কিংবা চলতে গেলে হঠাৎ করে মনে হচ্ছে যে না পায়ে টান উঠছে, কিংবা অনেকক্ষণ হাত দিয়ে কাজ করছে হঠাৎ করে মনে হচ্ছে না হাতটা খুব ঝিনঝিন করছে, কিংবা অনেকেই বলছেন যে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠলেন দেখছেন তিনি আর হাঁটতে পারছেন না। এই যে না হাঁটতে চলতে পারার এই যে একটা হাঁটুজনিত, হাতজনিত, হাড়জনিত সমস্যা, এটা আমাদের জেনারেশনের মধ্যে কেন বেশি দেখা দিচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, আমাদের যে শরীরের মধ্যে যে হাড়গুলো রয়েছে সেটা আপনার বিগ জয়েন্ট হতে পারে বা স্মল জয়েন্ট হতে পারে। আপনার এই হাড়ের মধ্যে শুধুমাত্র যে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা হবে বা স্পন্ডলাইটিসের সমস্যা হবে সেরকম নয়, এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু মেডিকেল কন্ডিশন রয়েছে যেটা আমরা অস্টিওফাইটস বা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া বলে থাকি। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা, সবকটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস নয়। আপনারা যখন হাঁটুর এক্সরে করান তখন দেখবেন যে আপনার অস্টিওআর্থ্রাইটিস উইথ অস্টিওফাইটস বা অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া এরকম লেখা থাকে। শুধুমাত্র হাঁটুতে নয়, আপনার যে শিরদাঁড়ার যে হাড় রয়েছে তার মধ্যেও কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে। এইবার এই আপনার অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া, অস্টিওফাইটস এগুলো কি, বা এটা হলে আপনার কি হতে পারে, কি সমস্যা হতে পারে আপনার। অস্টিওফাইটস মানে হচ্ছে যে আপনার যে হাড়গুলো ছোট ছোট টুকরো টুকরো হয়ে আপনার ভেতরে ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে ছোট ছোট ভাবে ভাঙছে, সেটা আপনার হাঁটুতেও হতে পারে বা আপনার কোমরে, ঘাড়ে, পিঠে যে কোনো জায়গায় হতে পারে। এমন নয় যে আপনি চোট লাগলো সেখান থেকে আপনার ফ্র্যাকচার হচ্ছে বা ভাঙছে, একদমই নয়। এটা হচ্ছে হাড় ক্ষয় পাওয়ার জন্য আস্তে আস্তে ছোট ছোট স্মল স্মল পিসেসের মধ্যে, ছোট ছোট টুকরোর মধ্যে সেটা কিন্তু আপনার হাড়গুলো ভেঙে যেতে পারে। বা আপনার যদি অস্টিওপোরোসিস হয়, অস্টিওপোরোসিস মানে পোর্স, পোর্স থেকে অস্টিওপোরোসিস এই ওয়ার্ডটি এসছে। যদি আপনার হাড়ের মধ্যে যেরকম কাঠের মধ্যে যদি আপনার মানে ছিদ্র ছিদ্র মতো হয়ে যায় না, সেরকম যদি আপনার হাড়ের মধ্যে হয়ে যায়, সেই হাড় কিন্তু খুব ঘনভঙ্গুর হয়ে যায়, মানে তাড়াতাড়ি ভেঙে যেতে পারে আপনার সেই হাড়টা। আর সেরকম ভাবে আপনার অস্টিওপেনিয়া মানে হচ্ছে আপনার এই যে হাঁটুর হাড় বা আপনার কোমরের হাড়, তার মধ্যে ফ্রিকশন বাড়ার জন্য, মানে ঘর্ষণটা বাড়ার জন্য আপনার সেখান থেকে ক্ষয় হয়ে যাচ্ছে। এর মাঝখানে যে কুশন প্যাড থাকে, একটা যে নরম গদির মতো থাকে, সেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো একটা মেডিকেল কন্ডিশন। এর জন্য কিন্তু আপনার পায়ে ব্যথা বা আপনার কোমরে ব্যথা, আপনার পিঠে ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আচ্ছা, নমস্কার। আমি বেলেঘাটা থেকে বলছি। বলুন ম্যাডাম। আমার নাতনির ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা বলুন, আপনার নাতনির কি সমস্যা? ওর ওয়েটটা না বেশি। বেশি? আচ্ছা, কত বয়স আপনার নাতনির? 30।
30 বছর বয়স, আচ্ছা আচ্ছা। তো এই ওয়েটটা কি মানে আজকে বেড়েছে নাকি অনেকদিন ধরেই ওয়েটটা খুব বেশি? ও ছোটবেলায় খুব রোগা ছিল, ওই 5-6 উঠলো, তখন থেকে মানে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা শুনুন বাকিটা ম্যাম বলছেন। আচ্ছা, ওর বয়সটা কত বললেন আরেকবার একটু বলুন। 30 30 বছর বয়স। আর ওর হাইট কত আপনি জানেন? উচ্চতা কত Height? সেটা জানেন? হ্যাঁ, 5। 5 ফুট। আর ওজন কত আছে এখন? ওজনটা ঠিক বলতে পারবো না। দেখুন, প্রত্যেকটাই তো একটা একটার সাথে কোরিলেটেড। ওর বয়সের সাথে বা ওর উচ্চতার সাথে ওর ওজনটাও কিন্তু সেরকম ভাবেই রিলেটেড। মোটামুটি ওর যা আপনি হাইট বললেন সেখানে কিন্তু ওর মোটামুটি 60 কেজিস এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেটা ওর নর্মাল আছে, সেটা কিন্তু ওর ওজন বাড়া নয়। হ্যাঁ, 60 কিলো। 60 কিলো যদি ওর হয়, 60 থেকে 65 কিলোর মধ্যে যদি হয় তাহলে কিন্তু সেটা নর্মাল, সেটা কিন্তু অ্যাবনর্মাল নয়। সেটা বয়স বা হাইটের উপর কিন্তু ডিপেন্ড করে। তো 60 কিলো অবধি ঠিক আছে, বা তার থেকে বেশি যদি হয় তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ ওর হয়তো বডি ওয়েট বাড়ছে। তাদের মতনই আছে মনে হয়। আচ্ছা, তো তাহলে দেখুন, একদিন বলেছিল। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু যে আপনার কিভাবে হয়, আমি এই অনুষ্ঠানটা নতুন দেখছি। আচ্ছা বেশ। দেখুন, আমাদের প্রোগ্রাম তো প্রত্যেক দিনই চলে, কিন্তু আপনি আরো ডিটেলস যদি আপনার জানার থাকে তাহলে দেখুন একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে এখানে টিভি স্ক্রিনের মধ্যে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। আপনার যা যা জিজ্ঞাসা রয়েছে আপনি সেখান থেকে সবটাই আপনি জেনে নিতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বার কিন্তু আপনাদের জন্যই। আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবিলম্বে এই হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারে যুক্ত হওয়া মানেই কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আর ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন আয়ুর্বেদকে সাথে নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, এই ধরনের যে শারীরিক সমস্যাগুলো, অস্টিওপোরোসিস কি, তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের মধ্যে হয়েছে? মানে এটা তো আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা কি কোনো রকমের সম্ভব? একদমই আপনার হয়তো বোঝা সম্ভব হবে না যে আপনার হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, বোন ডেন্সিটি কমছে, বা কোথাও গিয়ে আপনার হয়তো ছোট ছোট টুকরো মতো হয়ে যাচ্ছে বা ফাঁপা হয়ে যাচ্ছে আপনার হাড়। আপনি এমনিতে বাইরে থেকে সেটা বুঝতে পারবেন না, আপনি দেখে বুঝতে পারবেন না, বা আপনি ধরেও সেটা বুঝতে পারবেন না। সেটা যদি আপনাকে জানতে হয় অবশ্যই আপনাকে যেটা করতে হবে, একটা এক্স-রে রিপোর্ট করতে হবে বা এমআরআই রিপোর্ট করতে হবে। এবার রিপোর্টটা আপনি কখন করাবেন? এমন তো না যে আপনি এমনিতেই হঠাৎ করে গিয়ে একটা রিপোর্ট করে নিলেন, সেটাও করবেন না। কারণ বেসিক্যালি আমাদের মধ্যে সেই টেন্ডেন্সিটাই নেই যে আমরা 6 মাসে একবার আমাদের ফুল বডি চেক আপ করাবো বা বছরে একবার ফুল বডি চেক আপ করাবো। আমাদের মধ্যে ওই টেন্ডেন্সিটাই নেই। সমস্যা হলে তবে আমরা রিপোর্ট করাবো, তাও রিপোর্ট করতে অনেকের অনীহা থাকে। আমরা যখন কোনো পেশেন্ট দেখি, আমি যখন প্রেসক্রিপশনে আমি বলে দিয়েছি কিছু রিপোর্ট করতে দিলাম, হ্যাঁ রিপোর্ট কেন, রিপোর্ট কিসের জন্য, কিসের রিপোর্ট হবে? তো এই রিপোর্ট করলে তবে কিন্তু অনেক কিছুই জানা যাবে যে আপনার শরীরের মধ্যে আপনি যে প্রবলেমগুলো বললেন, যে কমপ্লিকেশনটা আপনি বললেন, এছাড়াও আরো কিছু রয়েছে কিনা সেটা কিন্তু একমাত্র রিপোর্টই বলতে পারবে। তো তার জন্য রিপোর্ট করার কিন্তু একটা প্রয়োজনীয়তা রয়েছে। একদমই তাই। আমরা আবারও বিস্তারিত আলোচনা আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, বলুন বলছি বলুন, আমরা শুনছি, বলুন আপনি। হ্যালো, আমি জিজ্ঞেস করছি যে চিনি আর ডায়াবেটিস কি চিনি আলু একদমই খাওয়া যাবে না? ম্যাডাম, আগে বলতে হবে কার ডায়াবেটিসের সমস্যা, তার বয়সটা একটু উল্লেখ করবেন। বয়স হচ্ছে 45। আচ্ছা, কার ডায়াবেটিসের আর সমস্যা? তার কি আলু চিনি কি ডায়াবেটিস একদমই খাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, শুনুন বাকিটা ম্যাম বলছেন। যা কোনো কারণে হয়তো ফোন নাম্বারটা কেটে গিয়েছে, কিন্তু ম্যাম উনি যে কোয়েশ্চেনটা করলেন তো তার উত্তরটা একটু নিয়ে নেবো আর কি। ওনার একটা ডায়াবেটিসের বললেন, আর একটা বোধহয় খুব সম্ভবত কিডনির সমস্যা বোধহয় বললেন। তো দেখুন, ডায়াবেটিস হলে এটা চিরাচরিতভাবে সবাই এই কথাটাই জানে যে চিনি বা মিষ্টি খাওয়া চলবে না বা আলু খাওয়া চলবে না, সেটা সবাই মোটামুটি জানে। কিন্তু এবার ডিপেন্ড করে যে আপনার যদি আপনি প্রি ডায়াবেটিক হন, মানে আপনার মধ্যে ডায়াবেটিস এখন জাস্ট শুরু হচ্ছে, তখন সেখানে আপনি একটু ওই জিনিসটাকে একটু কাট ডাউন করতে পারেন, মানে রেগুলেট করতে পারেন। আপনি ধরুন হয়তো প্রত্যেক দিন আপনি আলু খাচ্ছেন, সেটাকে আপনি চেঞ্জ করে একদিন দুদিন অন্তর অন্তর খেতে পারেন। যাদের
অনেক দিন ধরে রয়েছে সুগারের সমস্যা, ডায়াবেটিক পেশেন্টের যারা রয়েছে বা কিডনির কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে, সেখানে কিন্তু একটু আপনার এই জিনিসগুলোকে অ্যাভয়েড করাই প্রয়োজন। কারণ কেন আপনি আলু খাবেন না? আলু খেলে কি হয়ে যাবে? অনেকেই বলে যে আচ্ছা সবজি থেকে আলুটাকে বাদ দিয়ে আমি যদি খাই বা সেদ্ধ করে জল ফেলে দিই, কোনো লাভ নেই। গোটা আলুর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। এই কার্বোহাইড্রেটই আমাদের শরীরের মধ্যে গিয়ে শর্করা উৎপন্ন করে, যেটাকে আমরা গ্লুকোজ বলে থাকি। সেই গ্লুকোজ থেকেই কিন্তু আমাদের শরীরের মধ্যে সুগারের মতো সমস্যা চলে আসে। তার জন্য আপনার গোটা আলুই বাদ। এবার আপনি সবজি রান্না করলেন, সেখান থেকে আপনি বলছেন আমি আলু বাদ দিয়ে বাকি সবজি খাবো, তো তার যে কার্বোহাইড্রেটের যে পার্ট, সেটা তো অলরেডি আপনার সবজির মধ্যেই মিশে আছে। তো এরকম ভাবে আপনি বাইপাস রাস্তা বার করবেন না। খাবেন না মানে খাবেনই না, সেটা আপনি জল সেদ্ধ করে ফেলে বা বাদ দিয়ে কোনো লাভ নেই। তার থেকে বেটার আপনি খেয়ে নিন, দ্যাট উইল বি বেটার। তো কার্বোহাইড্রেটের মাত্রা আপনার সুগার বা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বলবো কার্বোহাইড্রেটের মাত্রাটা একটু কম করতে হবে। একদমই বন্ধ করলে চলবে না, কারণ কার্বোহাইড্রেট প্রয়োজন আমাদের ব্রেন সেল ডেভেলপমেন্টের জন্য। তো আপনি একদমই বন্ধ করে দেবেন না, খাবেন অল্প বিস্তর কার্বোহাইড্রেট অবশ্যই খাবেন। চিনি বা মিষ্টি এগুলো আমি একটু অ্যাভয়েড করতে বলবো। চিনি তো আমি প্রত্যেককে অ্যাভয়েড করতে বলবো, চাহে আপনার সুগার থাক আর না থাক। চিনির কোনো সেরকম নিউট্রিশন ভ্যালু নেই যেটা আমাদের শরীরে কাজে লাগতে পারে। আপনি সেই চিনিটাকে রিপ্লেস করুন। তার জন্য আপনি জাগেরি সুগার ইউজ করতে পারেন বা ডেটস সুগার ইউজ করতে পারেন, যেটা খেজুর থেকে বা আখের থেকে হয়ে থাকে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো এই চিনি বা আপনার আলু, এই দুটো জিনিস আপনার কিডনির সমস্যা হোক বা আপনার ডায়াবেটিসের সমস্যা হোক, একটু আপনার সেগুলো বন্ধ রাখলেই ভালো। সুগারের জন্য তো অবশ্যই বন্ধ রাখুন। যাদের কিডনির সমস্যা রয়েছে হয়তো অল্প বিস্তর আপনারা সেটা খেলেও খেতে পারেন। কেমিক্যাল যুক্ত মেডিসিন কিন্তু আপনাকে কখনোই পার্মানেন্ট রিলিফ সলিউশন দিতে পারে না। আপনি যদি সত্যি সত্যি চান আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে বাঁচবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সাথে। কারণ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছে যে আয়ুর্বেদকে পাশে নিয়ে আপনারা আগামী জীবনটা এগিয়ে যান। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই। সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিংবা মন খারাপ করলে একদমই চলবে না। শরীরকে তো সুস্থ করতে হবে, তার সাথে সাথে আপনার মনকেও চাঙ্গা করতে হবে। এই দুইয়ের মিশেলেই কিন্তু আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবন পাবেন। আর এই দুইয়ের মিশেলেই যারা কাজ করে থাকেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুপর্ণা রয় বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি একটু আমার ব্যাপারে একটু কথা বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স হচ্ছে 27। হুম। অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে রোদে যে বেরাচ্ছি না, মানে ঠিক নর্মালি চান্সি হচ্ছে মেখে দেখাচ্ছি, কিন্তু তারপর যখন বেরাচ্ছি কিছুক্ষণ পর যখন আমার রোদ থেকে যখন ঘরে আসছি, পুরো মুখ দেখছি পুরো কালো হয়ে যাচ্ছে, মানে আর গালগুলো মানে একটু লালচে টাইপের হয়ে যাচ্ছে। এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? এটা বছর খানেক হয়েছে আর কি, মানে রোদে বেরালেই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনুন বাকিটা ম্যাম বলছেন। আপনার এই যে সমস্যাটা হচ্ছে আপনার 1-1.5 বছর ধরে হচ্ছে, তার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন আপনি বা কোনো চিকিৎসা কিছু করিয়েছেন? না না, সেভাবে কোন ডাক্তার দেখানি। আমি নর্মালি সানস্ক্রিন ইউজ করি, ক্রিম ইউজ করি, আচ্ছা কিন্তু তারপরেও সেই একই কাজ হচ্ছে। আচ্ছা, যেটা আপনি বলছেন যে কালো হয়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় আপনার জ্বালা করে বা চুলকায় ওই জায়গাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্বালা হয়। শুধু মুখেই হয় না সারা গায়ে হয়, মানে যে যে জায়গায় রোদ লাগছে সেখানেই হয়? মানে হাতগুলোতেও হচ্ছে পুরো ওরকম চিটচিট চিটচিট টাইপের একটা করে। আচ্ছা, দেখুন আপনার এটা সান আর্টিকেরিয়ার সমস্যা রয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে আপনাকে যদি বাঁচতে হয় আপনাকে দুটো কাজ করতে হবে। এক, আপনার অতিরিক্ত রোদে বের হওয়াটা বন্ধ করতে হবে। যদি বেরোন তাহলে আপনাকে প্রপার প্রোটেকশন নিয়ে বেরোতে হবে, যে আপনি ফুল স্লিভ জামা কাপড় পরুন বা আপনি ছাতা ব্যবহার করুন, সানগ্লাস ব্যবহার করুন, সানস্ক্রিন তো আপনি অবশ্যই ব্যবহার করবেন। এবার যদি আপনার হচ্ছে যে না আমাকে তো কাজের জন্য বেরোতেই হবে, আমি বেরোতে না করলে তো আপনি ঘরে বসে থাকবেন না, আপনার কাজের জন্য বেরোতেই হবে। যদি এমন হয় যে না আমাকে বেরোতেই হবে, সান এক্সপোজ আমাকে হতেই হবে, তাহলে আপনি যখনই বাইরে যাচ্ছেন আপনি প্রপারলি যতটা এসপিএফ আপনার দরকার সেই অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করুন। আর তারপর আপনি যখন ঘরে আসছেন তৎক্ষণাৎ আপনার যে যে জায়গাগুলো এক্সপোজ মানে খালি রয়েছে, যেমন হাতের জায়গা বা মুখে টুখে, আপনি ভালো করে ঠান্ডা জল দিয়ে আপনি সেই জায়গাটা ধুয়ে দিন বা
বরফ দিয়ে জায়গাটাকে ঘষে দিন। নয়তো এই সান আর্টিকেরিয়া আপনার কিন্তু অনেকদিন ধরে থাকতে থাকতে এটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার একটা স্কিন ক্যান্সারের কারণ হতে পারে। আমি একদমই আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু এটা হতে পারে। তো একটু নিজেকে আপনি সাবধানে রাখুন, চিন্তার কোনো কারণ নেই। এই সান আর্টিকেরিয়া থেকে আপনাকে যদি বাঁচতে হয়, তার জন্য মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যেটা করা দরকার, যখন আমাদের ইউভি রে প্রচন্ড বেশি থাকে, মানে ধরুন আপনার মোটামুটি 12টা থেকে 3টে অবধি, ওই টাইমটা আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। এখন যা রোদ বা এখন যা গরম রয়েছে, আপনি চেষ্টা করুন যদি আপনাকে সকালে বেরোতে হয় আপনি 10টা 11টার মধ্যে বেরিয়ে যান। কাজকর্ম সেরে আপনি যেখানেই রয়েছেন মোটামুটি 4টে 5টার আগে আপনি আর রোদে বেরোবেন না। এটা যদি আপনি করতে পারেন ভালো হবে। আর একটা আপনার IgE রিপোর্ট আপনি একটু করিয়ে নেবেন, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, একটু আপনি সঠিকভাবে সানস্ক্রিনটা ব্যবহার করুন। অনেক বেশি যদি আপনাকে বাইরে থাকতে হয় তাহলে একটু SPF বেশির সানস্ক্রিন আপনি ব্যবহার করবেন, আর জেল বেস আপনি ব্যবহার করুন, সেটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে আপনারা কিন্তু NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ঝাড়গ্রামে আপনারা পাবেন ডক্টর A হালদারকে, রামনগর নতুন চেম্বার সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর S ঘোষালকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর S ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর A হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন কিন্তু ডক্টর S ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর A হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর N ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর A হালদারকে, গৌহাটিতে পাবেন ডক্টর S ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর B শর্মাকে, হেরিয়াতেও পাবেন কিন্তু ডক্টর B শর্মাকে, মেচেদাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর B শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর S ঘোষালকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর N ভট্টাচার্যকে, দুর্গাপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর B শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর S ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর A হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর B শর্মাকে, বোলপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর N ভট্টাচার্যকে, আবারও আরামবাগে পাচ্ছেন ডক্টর A হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর S ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর A হালদারকে, মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর B শর্মাকে, আগরতলার চেম্বারে আবারও পাবেন ডক্টর B শর্মাকে, জামশেদপুরে পাবেন ডক্টর S ভাদুরীকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর S ঘোষালকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর A হালদারকে এবং ডিব্রুগড়ে কিন্তু পাচ্ছেন ডক্টর S ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু গ্রাম থেকে জেলা এবং জেলা থেকে প্রত্যেকটা প্রান্তে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আগামী এবং পরবর্তী দিনটা আয়ুর্বেদকে সাথে নিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু অত্যন্ত বৈদিক যুগ থেকেই আমাদের ভারতবর্ষে চলে আসছে। আর এই প্রথা এবং পরম্পরাকে যারা বহন করছেন তারাই হচ্ছেন NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার কিন্তু রুটটা জানা আমাদের ভীষণ প্রয়োজন। আর এই রুট থেকে যারা ট্রিটমেন্ট করে থাকেন, যারা সাফল্যও পেয়ে থাকেন, তারাই হচ্ছেন NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুরা। আমরা আবারও কিন্তু আলোচনায় ফিরবো। ম্যাম, এই যেটা আলোচনা করছিলাম আর কি অস্টিওপোরোসিস, তো এই ধরনের শারীরিক সমস্যা আর কি কোন সময় চিকিৎসকের যোগাযোগ করা খুবই প্রয়োজন? দেখুন, আপনার তো প্রথমত আপনাকে আগে জানতে হবে যে আপনার আসল সমস্যাটা কোথায়, কি, যে আপনার অস্টিও আর্থ্রাইটিস না অস্টিওপেনিয়া। তো যেরকম আপনি এক্সরে রিপোর্ট করতে পারেন, তার পাশাপাশি একটি BMD টেস্ট হয়, বোন মিনারেল ডেন্সিটি টেস্ট, মানে আপনার হাড়ের ঘনত্বটা কতটা কি রয়েছে সেটা আপনি BMDর মাধ্যমে বুঝতে পারবেন। তার একটা রেঞ্জ দেওয়া রয়েছে যে আপনার কোনটা আপনার জন্য অ্যাভারেজ, কোনটা পুয়ার, কোনটা আপনার গুড, তো সেটাও আপনাকে জানতে হবে। মোরলেস সাইন এন্ড সিমটমস আপনার একই থাকবে, যে আপনার হয়তো হাঁটুতে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, খোঁচা দেওয়ার মতো আপনার ব্যথা হচ্ছে যদি অস্টিওফাইটস সেখানে থাকে, বা আপনার ধরুন আপনার দাঁড়াচ্ছেন, আপনি হাঁটুতে জোর পাচ্ছেন না, বা আপনি কোমরে আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, কোমরে জোর পাচ্ছেন না, পাগুলো আপনার হয়তো সেরকম ভাবে স্ট্রেংথ নেই, সেটা আপনার অস্টিওপোরোসিসের জন্য হতে পারে বা আপনার অস্টিওপেনিয়ার জন্য হতে পারে। তো সেটাই আপনাকে আগে বুঝতে হবে আপনার সমস্যাটা কোথায়, তারপর তার চিকিৎসা।
একদমই তাই। শারীরিক সমস্যা থাকলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, ভয় পাওয়ারও কোনো দরকার নেই। যদি সত্যি সত্যিই চান আপনারা সুস্থ হতে, তাহলে কিন্তু শুধু একটা কাজ করতে হবে, নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে হবে কোন ডাক্তারবাবুকে আপনারা কখন কোন সময় দেখাতে চাইছেন। তাছাড়া যাবতীয় যে সকল তথ্যগুলো আপনারা জানতে চাইছেন তার জন্য কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি ইন্দ্রজিৎ হালদার বলছি পয়লা থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে? হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়সটা হচ্ছে 28 বছর। আর সমস্যা হচ্ছে পেটে প্রবলেম, মানে যাই কিছু অল্প কিছু হয় না সেটা গ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সমস্যা কতদিন চেষ্টা করছি কিন্তু সে কোনো সলভ হচ্ছে না। সলভ হচ্ছে সেই না? জন্য আচ্ছা, আয়ুর্বেদিকে দেখছি, চেষ্টা করছি। একদম শুনতে থাকুন, ম্যাম বলছেন। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, 1.5 বছর হয়ে গেল। মানে পেটের সমস্যা বলতে আপনার কি সমস্যা হয়? গ্যাস অম্বলের সমস্যা হয় না আপনার স্টুলটা ক্লিয়ার হয় না, কি সমস্যা হয় আপনার? পেটের সমস্যা হয়। হ্যাঁ সেটাই, পেটের তো অনেক ধরনের সমস্যা হতে পারে। আপনার গ্যাস অম্বল হচ্ছে না আপনার পায়খানাটা হ্যাঁ। পরিষ্কার হচ্ছে না, কি হচ্ছে আপনার? গ্যাস অম্বল হচ্ছে এবং সেই গ্যাস থেকে পেটে যন্ত্রণা হচ্ছে এরকম। তারপর কিছু খেলে কিছু একটা হজমের সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? বাইরে টুকিটাকি করি। আচ্ছা, দেখুন, যদি বাইরে আপনি অল্প বিস্তর খাওয়া দাওয়া করছেন সেটা চেষ্টা করুন সেটাকে একটু কম করার। যাই আপনি খাবেন সেটা আপনি বাড়িতে খান, বারে বারে খান, অল্প অল্প করে খান। আর সারা দিন মোটামুটি 3 লিটারের মতো জল খাবেন। সেটা চেষ্টা করুন একটু হালকা গরম জল খাওয়ার, ঈষদুষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার গ্যাস অম্বলের সমস্যাটা আপনার কমে যাবে। আর মাঝে মধ্যে একটু আপনি ডাবের জল খান বা আখের রস খান, একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে আপনি খান, সেটা আপনার পেটের জন্য ভালো হবে। আর প্রত্যেক দিন আপনার এখন তো বয়স অনেকটাই কম, আরো তো আপনার খাওয়া দাওয়া বাকিই রয়েছে, আপনি প্রত্যেক দিন আধা ঘন্টা সময় একটু বার করবেন। ওই আধা ঘন্টা সময় আপনি একটু যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ, দৌড়ানো, হাঁটা, সাইক্লিং করা, যেটা আপনি করতে চান বা করতে পারেন সেটা আপনাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? খাওয়া দাওয়াটা সময় মতো করবেন, অল্প অল্প করে খান, বারে বারে খান, কিন্তু সময় মতো খান। অনেকক্ষণ আপনি খালি পেটে থাকবেন না, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো। ম্যাম, এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, আপনার অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, অস্টিওফাইটস, প্রত্যেকেরই কিন্তু একটা আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি রয়েছে। এমন নয় যে আপনার যেটা অস্টিও আর্থ্রাইটিসে কাজ করবে সেটা আপনার অস্টিওফাইটসেও কাজ করবে বা অস্টিওপেনিয়াতে কাজ করবে। আগে আপনার তো রিজনটা জানতে হবে। এই যে আপনার ধরুন অস্টিওপোরোসিস মানে কি, ওখানে ফুটো ফুটো সূক্ষ্ম ছিদ্র ছিদ্র মতো হয়ে যাচ্ছে, ফাঁপা হয়ে যাচ্ছে আপনার হাড়, তো সেই যে ফাঁপা হয়ে যাচ্ছে আগে সেই জিনিসটাকে আপনার ঠিক করতে হবে। অস্টিওপোরোসিস মানে সেখানে হাড় ভাঙছে, সেটাকে আপনার আটকাতে হবে। অস্টিওপেনিয়া মানে কি, আপনার হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, সেটাকে আপনার ঠিক করতে হবে। দেখুন, কিছু কিছু সাপ্লিমেন্টারি মেডিসিন রয়েছে, অনেকের যেটা খুব একটা ধারণা যে হ্যাঁ ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির জন্য এটা হচ্ছে, আমি ক্যালসিয়ামের মেডিসিন খাবো ঠিক হয়ে যাবে, একদমই নয়। ক্যালসিয়ামের যে কোনো ধরনের সাপ্লিমেন্ট আপনার বডি 30 to 40% অ্যাবজর্ব করে, বাকিটা আপনার স্টুলের সাথে বেরিয়ে যায়, মানে কোনো কাজে লাগছে না আপনার সেই সাপ্লিমেন্ট। আপনি আপনার খাবার থেকে সেই সোর্সটাকে নিন, আপনার খাদ্য তালিকা থেকে আপনি ক্যালসিয়ামটাকে নিন, যাতে আপনার সম্পূর্ণ ঘাটতিটা পূরণ হয় ক্যালসিয়ামের। যখন সমস্যা হলো তখন ক্যালসিয়াম খেয়ে কোনো লাভ নেই। প্রথম থেকেই আপনার খাদ্য তালিকার মধ্যে প্রত্যেকটা ভিটামিন, মিনারেলস, প্রত্যেকটা জিনিস থাকা আপনার কিন্তু প্রয়োজন। আর সেই প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু আমাদের সবুজ শাকসবজি বা ফল, মাছ, মাংস, ডিম এর মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনাকে তার জন্য কোনো আলাদা করে সাপ্লিমেন্ট নিতে হবে না। এটা একটা ফ্যাশন এখন, যে মাল্টিভিটামিন নেওয়া বা শুধু ভিটামিন সি বা জিঙ্ক বা আয়রন, এগুলো আলাদা আলাদা করে নেওয়ার কোনো দরকারই নেই। আপনার খাওয়া দাওয়ার আপনার যে প্লেটটা, সেই প্লেটটাকে স্পাইসি খাবার দিয়ে না সাজিয়ে নিউট্রিশনযুক্ত খাবার দিয়ে সাজান, আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আপনার হবে। খাওয়া দাওয়ার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, লাইফস্টাইলের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন আপনার বয়স কম বলে আপনি খুব ছোটাছুটি করে কাজকর্ম করছেন, ভারী কাজকর্ম করছেন বা এক্সেসিভ এক্সারসাইজ করে ফেলছেন আপনি জিমের মধ্যে গিয়ে, আপনি অনেক ওয়েট তুলছেন, এটাও কিন্তু আপনাকে পরবর্তী সময় যখন আপনার এই আরো বাড়বে তখন কিন্তু আপনাকে সেটা কিন্তু সমস্যা দেবে। ম্যাক্সিমাম অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা স্পেশালি ফিমেলসদের ক্ষেত্রে দেখা দেয় আফটার 45-50,
মেলদের ক্ষেত্রে একটু দেরিতে কেন হচ্ছে? কারণ ফিমেলরা এই যে সারাদিন কাজকর্মের মধ্যে থাকছে, সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক, ভারী কাজকর্ম করছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার এই হাড়গুলো ক্ষয় পাওয়া শুরু হয় বা ফ্লুইডটা শোকানো শুরু হয়। তো তার জন্য নিজেকে একটু যত্ন করুন প্রথম থেকেই। হয়ে গেলে যত্ন করে কোনো লাভ হবে না, প্রথম থেকেই যত্ন করুন। কাজ অবশ্যই করবেন, সেটাকে আপনার একটু চিন্তা ভাবনা করে করতে হবে, একটু রেস্ট নিয়ে করতে হবে, আর খাওয়া দাওয়ার মধ্যে একটু আপনার ডায়েটটা একটু মেনটেন করতে হবে। তারপরে যে কাজ সেটা হচ্ছে মেডিসিনের, ট্রিটমেন্টের বা থেরাপির। আপনার হাতে যেটা রয়েছে আগে আপনি সেটাকে ঠিক করুন, তারপর তো ডাক্তারবাবুরা রয়েছে আপনার চিকিৎসা করার জন্য, থেরাপি দেওয়ার জন্য, আরো যা যা প্রয়োজন রয়েছে সেটা করবে। তো তার জন্য আগে নিজের উপর নিজে ধ্যান দিন, দেখবেন সব সমস্যার সমাধান এমনিতেই চলে আসছে। ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোন অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি একটু হেলদি খাওয়া দাওয়া করি কিংবা নিজেদের প্রতি একটু যত্নশীল হই তাহলে কিন্তু আমরা অনেকটাই এই সকল শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আর যদি শারীরিক সমস্যা হয়ও তার জন্যই কিন্তু রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন ফিরে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নাম? সন্ধ্যা বসু, কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি হচ্ছে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না। ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ, ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে? খুবই ভালো। হ্যাঁ, তার মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস, কোথায় বাড়ি? গুয়াহাটি। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি এখন ইনসুলিন control-এ নিতেন? আছে। আমি আগে ইনসুলিন নিতাম, এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? মানসুরা বেগম, কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম, আর লিভারে, ফ্যাটি লিভার? আর ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, আচ্ছা। তোমার অপারেশন করলে তুমি আর ইয়ে করতে পারবে না, উঠতে মানে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে? না, গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ? সুস্থ আছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গাঁতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা। এখন সুগারটা এখন পুরো কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? ভালো হতো, আবার আচ্ছা, আরম্ভ হয়ে যেত। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের ওপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা আমি করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই ভুগছি। মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়ে গেলে আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? স্যার আপনার নাম?
আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? ফার্স্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112। 112, যেটা 160 থাকতো সেটা 112। 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের যে কোনো শারীরিক কিংবা মানসিক সমস্যা হয়ে থাকতেই পারে এবং তার সমাধানের জন্যই কিন্তু আজকে উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যা ম্যাম। যখনই অনুষ্ঠানে এসেছেন আমাদের কিন্তু শিখিয়েছেন আমরা কিভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী দিনটা এগিয়ে যেতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মেয়েদের শারীরিক সমস্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, কিন্তু এই ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন শুধু কেন মাত্র মেয়েরাই হচ্ছে, কি কারণে হচ্ছে, চলুন আজকে জেনে নেব সেই মানুষটির থেকে, যে মানুষটি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন যে আমরা কেন এই ধরনের শারীরিক কিংবা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছি। ম্যাম, আজকের অনুষ্ঠানে অনেক স্বাগত আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি মেয়েদের মধ্যেই কিন্তু শারীরিক সমস্যাটা বেশি বেড়ে যাচ্ছে। যেমন ধরুন থিকেন এন্ডোমেট্রিয়ামসিস, মানে নামটা শুনেই মনে হচ্ছে যে না খুব ভয়ঙ্কর একটা রোগ, হয়তো আর কোনোদিন সারবে না। তো এটা সম্বন্ধে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, কিছু কিছু সমস্যা যেগুলো হয়তো এখন খুব ফ্যান্সি নাম বলে মনে হয়। কেন মনে হয়? কারণ সেলিব্রিটিরা এখন এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু এরকম নয় যে রোগটা নতুন করে শুরু হয়েছে বা নতুন করে একটা কোনো রোগ লঞ্চ হয়েছে, আগে থেকেই ছিল, হয়তো সেটার নাম অনেকেরই জানা নেই বা তার সাইন এন্ড সিমটমস জানা নেই বা হলে কি হবে, কি করতে হবে সেটা জানা নেই। থিকেন্ড এন্ডোমেট্রিয়াম এটি একটি কন্ডিশন, ফিমেলদের যে ইউটেরাস রয়েছে, যেটাকে আমরা জরায়ু বলে থাকি, তার যে লাইনিং মানে যে দেয়ালটা যেটা রয়েছে, আপনার ইউটেরাস যদি আপনারা কোনো ছবিতে দেখেন, ইউটেরাস দেখবেন একটা এরকম ফুলের মতো, একটা কাপের মতো হয়। তার যে এই যে বাইরের যে দেওয়াল বা এই যে ভেতরের যে দেওয়াল, এই দেওয়ালগুলো মোটা হয়ে যায়, ভারী হয়ে যায়। এই যে মোটা হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? তার মধ্যে কি ফ্যাট জমছে? একদমই না। সেই জায়গাগুলোর মধ্যে আমাদের যে সেল, যে টিস্যু, কোষ, এগুলো এসে তার পাশে এসে জড়ো হয়ে যাচ্ছে বা ভেতরের দিকে এসে সেটা জড়ো হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, জমে জমে তার ওয়ালটাকে মোটা করে দিচ্ছে। প্রত্যেকটা অর্গানেরই একটা ওয়াল রয়েছে, বাউন্ডারি রয়েছে, শেপ রয়েছে, সেরকম ভাবে ইউটেরাসেরও রয়েছে। ইউটেরাসের সাথে সংলগ্ন সার্ভিক্স, ঠিক এইটুকু পরিমাণের মতো একটি আমাদের অর্গান সার্ভিক্স, সেটাও রয়েছে, সেখানেও আপনার সেই লেয়ারটা চলে আসতে পারে। এইবার এই যে লেয়ার, আমাদের যখন প্রত্যেক মাসে যখন আমাদের পিরিয়ডিক সাইকেলটা হয়, তখন এই যে ব্লিডিং হয়, অনেকের ক্ষেত্রেই দেখবেন যে ক্লটিং হয়, মানে ব্লাড চাকা চাকা রক্ত মতো বেরোচ্ছে, সেটা কিন্তু তখন ওই যে টিস্যুগুলো বা সেলগুলো যেটা আপনার ইউটেরাসের দেয়ালে এসে আটকে ছিল, সেটা আস্তে আস্তে খসে বেরিয়ে যায়। এইবার যদি প্রপারলি যদি সেটা আপনার খসে না বেরিয়ে যায়, যদি সেটা আপনার জমতেই থাকে, ওখানে দিনের পর দিন এসে সেখানে ঘর করতে থাকে, জমতে থাকে, সেই জমতে জমতে কিন্তু সেই জায়গাটা আপনার দেয়ালটা আপনার মোটা হয়ে যাবে। তখন কিন্তু আপনার যখন মেনস্ট্রুয়েশন হবে, তখন প্রফিউজ ব্লিডিং, প্রচন্ড ব্লিডিং হতে পারে, বা আপনার ব্লিডিংটা হয়তো স্টপ হচ্ছে না এরকম হতে পারে, আপনার তলপেটের মধ্যে ব্যথা হতে পারে। তো এই সমস্যাটাকে আমরা
থিকেন এন্ডোমেট্রিয়াম বলে থাকি। সেরকম ভাবেই আরেকটিও সমস্যা রয়েছে এন্ডোমেট্রিওসিস, দুটো সম্পূর্ণ একদমই আলাদা। থিকেন এন্ডোমেট্রিয়ামের মধ্যে আপনার এই যে সেলগুলো বা টিস্যুগুলো সাইডে এসে যে জমা হয়, সেটা কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। আমাদের শরীরের মধ্যে যে ইস্ট্রোজেন যে হরমোনটি রয়েছে, সেটা যদি প্রচুর পরিমাণে যদি আপনার বডির মধ্যে মিশ্রিত হয়, তাহলে কিন্তু আপনার এই থিকেন এন্ডোমেট্রিওসিসের সমস্যা হয়, যে আপনার বাইরের দিকে লেয়ারটা আপনার জমতে থাকে, জমে জমে এই সমস্যাটা আপনার মধ্যে কিন্তু দেখা দেয়। বেসিক্যালি এই সমস্যাটা প্রি মেনোপোজাল স্টেজে দেখা যায়, মানে আপনার যখন মেনোপোজ হবে তার জাস্ট আগে আপনার এই প্রবলেমটা কিন্তু দেখা দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু ভয়ঙ্কর আপনাকে কষ্ট দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনি হয়তো সেটা ফিল করছেন না, কিন্তু পরবর্তী সময়ে আপনি যখন কোনো রিপোর্ট করাবেন তখন দেখবেন যে আপনার এন্ডোমেট্রিয়ামটা ঠিক রয়েছে, মোটা রয়েছে। তখন আপনার মনে হবে যে এটা কি সমস্যা বা কেন হলো, হলে কি হবে। তো এই প্রত্যেকটা আপনার প্রশ্নের কিন্তু একটা উত্তর রয়েছে। আমি চেষ্টা করবো যে একটু একটু করে সবকটাই আজকে একটু ডিসকাস করার। আমরা আবারও বিস্তারিত আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি অজয় সরকার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। বলুন, আপনি কোথা থেকে কথা বলছেন এবং আপনার কি শারীরিক সমস্যা? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। গড়িয়াহাট থেকে বলছেন, আচ্ছা বলুন আপনার কি শারীরিক সমস্যা? আমার শারীরিক সমস্যা বলতে আমার বয়স হচ্ছে 45। আমার ওয়েট হচ্ছে 85 কেজি। আচ্ছা, মানে প্রচন্ড উঠতে বসতে অসুবিধা, হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটলে হাঁপিয়ে যাচ্ছি, ওয়েট বেড়ে যাচ্ছে। একদমই তাই, মানে আপনার ওজনটা বেড়ে যাচ্ছে। আমি বাইরের খাবারটা বেশি পছন্দ করি। হ্যাঁ, এটাই খাওয়ার জন্য বেশি হচ্ছে না এমনি কিছু? আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, আপনি কি কাজ করেন? মানে বসে থাকার কাজ আপনার, না আপনাকে ছোটাছুটি ঘোরাঘুরি করতে হয় কাজের জন্য? না, বসার কাজ। বসার কাজ। আর আপনার হাইট কতটা আছে এখন, উচ্চতা কতটা? 5 ফুট 2। আপনার বডি ওয়েট তো একটু সামান্য বেশি রয়েছে। এবার দেখুন, আপনার এই বডি ওয়েটটাকে আপনার রিডিউস করতে হবে। তার জন্য আপনার সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে এই যে আপনার বাইরের খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়াটাকে একটু কাট ডাউন করতে হবে, একটু কমাতে হবে। ঠিক আছে? একদিনেই হয়তো বললে আপনি বন্ধ করতে পারবেন না, আস্তে আস্তে সেটাকে কমিয়ে তারপর কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। ফ্রাই ফুড, জাঙ্ক ফুড, ফ্যাটি ফুড এগুলো খাওয়ার আপনার একদমই চলবে না। বাড়িতেও যে আপনি খাওয়া দাওয়া করবেন তার মধ্যে আপনি তেল, ঝাল, মশলা, মাছ, মাংস, ডিম একটু অ্যাভয়েড করবেন। খাওয়াটা খেতে আমি বারণ করবো না, অল্প বিস্তর খান। আপনি চিকেন খেতে পারেন, কিন্তু সেটা আপনি অ্যাজ এ স্টু খান বা সালাড করে খান। ঠিক আছে? বা ছোট মাছ আপনি খেতে পারেন। তো একটু খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে একটু নজর দিতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে। আপনার ওজন বেড়ে গেছে, আপনি মোটা হয়ে গেছেন, আপনাকে দেখতে বাজে লাগছে, জামা কাপড় ফিট হচ্ছে না, সেগুলো একদম লাস্টে আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনার যদি বডি ওয়েট বাড়তে থাকে সেটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকারক। সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে অন্য রোগের একটা ঘর তৈরি করবে, একটা ঘর সৃষ্টি করবে। তো সেটা যাতে না হয় তার জন্য আপনার খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে, আর একটু আপনাকে এক্সারসাইজ, একটু যোগা, প্রাণায়াম এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। আপনার কোলেস্ট্রল লেভেল আপনার বেড়ে যাবে, বা আপনার লিভারের সমস্যা চলে আসবে, থাইরয়েডের সমস্যা, সুগারের সমস্যা, প্রেশার বা আপনার আর্থ্রাইটিসের সমস্যা সব কিন্তু খুব তাড়াতাড়ি আপনার মধ্যে চলে আসবে। তো একটু আপনার খাওয়া দাওয়ার দিকে নজর দিন, একটা ডায়েট চার্ট আপনাকে মেনটেন করতে হবে, আর একটু আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। ঠিক আছে? সকাল তো আমি উঠতে পারি না, এটাই তো সমস্যা রয়েছে। আচ্ছা দেখুন, এবার একটা কথা আমি আপনাকে বলি, সকালে ঘুম থেকে উঠে আপনাকে হাঁটতে যেতে হবে বা যোগা করতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। ঠিক আছে? আপনার যখন মোটামুটি একটু পেটটা খালি থাকবে, মানে আপনি খাওয়া দাওয়া করলেন তার 3-4 ঘন্টা পর আপনার মোটামুটি পেট খালি হয়ে যাবে, তখনই আপনি করুন না। আপনি যখন সময় পাচ্ছে আপনি তখনই করুন। সকালে ঘুম থেকে উঠে আপনাকে একদম আর্লি মর্নিং এটা করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই আজকাল লাইভ ফোনের অনুষ্ঠানে চলে আসতেই পারেন। তার জন্য কিন্তু আমাদের এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকেরা।
আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমি আপনি প্রত্যেকেই যে কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু প্রতিদিনই যাচ্ছি, এবং তার জন্য কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আপনারা খুব অল্প বিস্তর কারণেই কিন্তু আমরা মেডিসিন কনজিউম করছি। আপনাদেরকে আরও একবার জানতে হবে যে কেমিক্যাল যুক্ত মেডিসিন কিন্তু কখনোই আমাদেরকে পার্মানেন্ট রিলিফ দেয় না, সেটা কিন্তু খুব টেম্পোরারি সলিউশন। যদি আপনি পার্মানেন্টভাবে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের, কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রুট থেকে ট্রিটমেন্ট করতে। আর এখানেই কিন্তু জয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। আমরা আবার আলোচনায় ফিরবো। ম্যাম, আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকেই বলছেন যে বাচ্চাদের ক্ষেত্রে বলা যাচ্ছে খুব অল্প বয়স থেকেই মেনোপজ শুরু হয়ে যাচ্ছে, এবং যাদের অল্প বয়স থেকে মেনোপজ শুরু হয়ে যাচ্ছে তাদের কিন্তু আবার দেখা যাচ্ছে যে হয়তো 2 মাস পরে গিয়ে হচ্ছে, কিংবা কারোর 3 মাস পরে গিয়ে হচ্ছে। তো এই রকম যে একটা সমস্যা চলছে, তো সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে অ্যান্ড্রোমেট্রিওসিসের মতন কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে তারা সার্ভাইভ করছে। বেসিক্যালি আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা আমাদের রয়েছে, যেটা পিরিয়ডস আমাদের হয়, সেটা কিন্তু সম্পূর্ণ হরমোনের জন্য হয়। না হওয়াটাও আপনার হরমোনের জন্য হচ্ছে। আপনার পলিসিস্টিক ওভারি মানে পিসিওডি সমস্যা, বা আপনার ইউটেরাসের সমস্যা, সেটা আপনার বাল্কি ইউটেরাস হোক বা এন্ডোমেট্রিওসিস হোক, থিকেন্ড এন্ডোমেট্রিয়াম, প্রত্যেকটাই কিন্তু আপনার হরমোনের জন্য হচ্ছে, আপনার হরমোনের ইমব্যালেন্সের জন্য হচ্ছে। ইমব্যালেন্স মানে যে সবসময় বেশি হবে সেরকম নয়, সেটা আপনার কমও হতে পারে। যেরকম এই যে আপনার থিকেন্ড এন্ডোমেট্রিওসিসের কারণটা কি? প্রফিউজ ইস্ট্রোজেন আর ল্যাক অফ প্রোজেস্টেরন, দুটোই হচ্ছে হরমোন, একটা মেল হরমোন একটা ফিমেল হরমোন। তো আপনার ইস্ট্রোজেন ইজ এ মেল হরমোন, এটা যদি আপনার শরীরে বেশি থাকে, আর প্রোজেস্টেরন যদি আপনার কম থাকে হুইচ ইজ এ ফিমেল হরমোন, তাহলে আপনার থিকেন এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যা আপনার মধ্যে চলে আসবে। আর যেটা এখন যেটা একটা প্রবলেম আমি বলবো না, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেক জায়গাতে এখন দেখা দিচ্ছে যে এখন যে ম্যানার্কির টাইমটা, মানে আপনার পিরিয়ড শুরু হওয়ার যে টাইমটা অনেকটা কিন্তু তাড়াতাড়ি আর্লি এজে হয়ে যাচ্ছে। 11-12 বছরের মেয়েদের মধ্যেই কিন্তু এটা দেখা দিচ্ছে। আগে যেটা আপনার মোটামুটি 15, 16, 17 ইয়ার্সের মেয়েদের মধ্যে আপনার ম্যানার্কিটা শুরু হতো, মানে পিরিয়ডসটা শুরু হতো, সেটা কিন্তু এখন 11-12 বছরের যে মেয়েরা রয়েছে তাদের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ডিউ টু আওয়ার এনভায়রনমেন্টাল চেঞ্জ অ্যান্ড ফুড হ্যাবিট চেঞ্জ। কারণ এখন আমাদের পরিবেশ চেঞ্জ হচ্ছে, পাল্টে গেছে অনেকটা, বা খাওয়া দাওয়ার ধরন বা খাওয়া দাওয়ার যে গুণগত মান সেটা পাল্টে গেছে। তার জন্য কিন্তু এখন সবকিছুই আগে হচ্ছে। এখন আমাদের লাইফ স্প্যান খুবই কম। আপনি আগের লোকদের দেখবেন যে 90 ইয়ার্স বা 100 ইয়ার্স অব্দি যারা বেঁচে ছিলেন তাদের কিন্তু হয়তো এত সমস্যার সম্মুখীন হতে হয়নি। এখন কিন্তু মোটামুটি 30-40 বছর বয়স হয়ে গেলে আপনার কোনো না কোনো সমস্যা আপনার শরীরের মধ্যে ডেফিনেটলি চলে আসবে। সেটা ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা হোক, মেয়েদের ক্ষেত্রে সেটা এন্ডোমেট্রিওসিসের সমস্যা হোক, বা আর্থ্রাইটিস হোক, বা যে কোনো সমস্যা 30-40 বছরের মধ্যে আপনি কিন্তু সেগুলো দেখতে পাবেন। কেন হচ্ছে? আমাদের এই যে ফুড হ্যাবিট চেঞ্জ হওয়ার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো কিছু জিনিস আপনার হাতে নেই, আপনি তখন এনভায়রনমেন্টকে গিয়ে চেঞ্জ করতে পারবেন না। বা এখন যে খাওয়া দাওয়ার মধ্যে যা যেরকম ভেজাল রয়েছে বা কীটনাশক সার যেগুলো, সেটা তো আপনি আর চেঞ্জ করতে পারবেন না। যতটা আপনি করতে পারবেন ততটা আপনাকে করতে হবে। আপনার অ্যাটলিস্ট আপনার যে রেজিমটা রয়েছে প্রত্যেক দিনে, যে ডে টু ডে লাইফস্টাইল, সেটা আপনাকে ঠিক রাখতে হবে। সেটা আপনার ডায়েট হোক বা আপনার এক্সারসাইজ হোক, বা আপনার একটা প্রপার একটা রুটিন থাকতে হবে। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমরা রুটিন ধরে আমরা পড়তাম যে এতটা থেকে এতটা এই সাবজেক্ট করব, বা আমাদের স্কুল কলেজে যখন ক্লাস, তো রুটিন ধরে যে এতটা থেকে এতটা ফার্স্ট পিরিয়ড, তারপর সেকেন্ড পিরিয়ড, এই ক্লাস ওই ক্লাস। এইটা এখন আপনার লাইফের মধ্যে একটা রুটিন তৈরি করতে হবে যে আমি কটার সময় ঘুম থেকে উঠবো, কখন ব্রেকফাস্ট করব, কখন আমি অফিস যাব, কখন লাঞ্চ করব, কখন আমি ডিনার করব, কখন শুতে যাব, আর সেটা মেনটেন করতে হবে। আজকে আমি সকাল 10টায় উঠছি, কালকে 8টায়, পরের দিন 6টায়, আরেকদিন আমি রাতে ঘুমালামই না, এরকম করলে কিন্তু আপনার হেলথ হ্যাজার্ড আরো বেশি বেড়ে যাবে। তো এই জিনিসটাকে ফিক্স করুন। আপনি 10টায় ঘুম থেকে উঠলে আপনি 10টায় ঘুম থেকে উঠবেন, কিন্তু সেটাও ক্যালকুলেশন করতে হবে যে আপনার অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা সাউন্ড স্লিপ হচ্ছে কিনা। আর যারা সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা দুপুরবেলা একটু যদি ঘুমাতে পারেন খুব ভালো হবে। 1-2 ঘন্টা ঘুমান, সেটা আপনাদের হেলথের জন্য ভালো। কারণ রাতে অ্যাট এ স্ট্রেচ আপনারা হয়তো 8 ঘন্টা এখন আর ঘুমোতে পারবেন না। ঘুমটা খুবই প্রয়োজনীয়, খুবই জরুরি। আপনি যদি, অনেকেই খুব 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায়,
ঘুম ঠিকভাবে হয় না, সেটা কিন্তু আপনার ব্রেন তাড়াতাড়ি ড্যামেজ করে দেবে, অ্যাট্রফি চলে আসবে আপনার। তো সেদিকেও খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে প্রত্যেকটা জিনিস আপনার থালার মধ্যে থাকা প্রয়োজন। আমি ফ্যাট খাই না, আমি কার্বোহাইড্রেট খাই না, আমি এইটা খাই না, ওইটা খাই না, প্রোটিন খাই না করলে কিন্তু হবে না। প্রত্যেকটা একটা আলাদা আলাদা জায়গা রয়েছে, প্রপোর্শন ওয়াইজ আপনাকে খেতে হবে। কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, দ্যাটস ম্যাটার। খাবেন আপনি সবই, আপনাকে ফ্যাট জাতীয় খাবারও খেতে হবে, প্রোটিনও খেতে হবে, আপনাকে কার্বোহাইড্রেটও খেতে হবে, কিন্তু তার কোয়ান্টিটিটা আপনাকে জানতে হবে। মোটামুটি যেটা আপনার হাতে রয়েছে সেইটুকু আপনি করুন, যাতে আপনার তরফ থেকে কোনো ধরনের কোনো ত্রুটি না হয়, কোনো ভুল না হয়। কারণ এই যে পিসিওডির মতো সমস্যা, সেটা কিন্তু আমাদের সেডেন্টারিক লাইফস্টাইলের জন্যই হয়, যে আমরা ডায়েরির প্রোডাক্ট খাচ্ছি, বা আমরা ফ্রাই ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, অতিরিক্ত পরিমাণ খাচ্ছি। তো এইগুলোকে কিন্তু একটু কাট ডাউন করতে হবে। ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি একটু সঠিকভাবে নিজেদেরকে যত্ন রাখি, খেয়াল রাখি এবং খাওয়া দাওয়া টাইমলি একটু করতে পারি, তার সাথে ঘুম যদি একটু টাইমলি করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমরা সুস্থ থাকতে পারবো আগামী দিনের জন্য। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি কুন্তল ভাই বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? সম্পর্কে জানতে। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়সটা হচ্ছে 32। সমস্যা বলতে কিছুদিন আগে মানে গলাটা একটু মানে অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, গলার স্বরটা। ঠিক আছে, চেঞ্জ হওয়ার পর যদি ঠান্ডা গরমে যেতে পারে বা কি কারণ আমি জানি না, তাই পরামর্শ নিচ্ছি ম্যাডামের কাছ থেকে। তো এখনো কি সেই গলাটা ঠিক হচ্ছে না আমার বয়সটা। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, শুধু আপনার গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে, না আপনার গলায় ব্যথা বা কাশি এগুলো রয়েছে তার সাথে? না, গলার আগে ছিল, ওটা কমে গেছে, আর নেই, অনেকদিন হয়ে গেল। আচ্ছা, মানে আপনার গলার, আপনি বলছেন যে স্বরটা আপনার চেঞ্জ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মনে হচ্ছে যে গলার কাছে কিছু একটা আপনার আটকে আছে বা জমে আছে, এরকম কিছু মনে হয়? কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা আপনার? এই 2 মাস দেখতে পাচ্ছি। 2 মাস? আচ্ছা, দেখুন আপনার এই যে ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, সেটা আপনার দুটো কারণে হতে পারে। এক, যদি আপনার গলার মধ্যে কোনো ইনফেকশন হয়ে থাকে। এবার যদি গলাতে ইনফেকশন হয়, তাহলে আপনার শুধুমাত্র গলার ভয়েস চেঞ্জ হবে না, আপনার গলায় ব্যথা বা কাশি এই সমস্যাগুলো আপনার থাকবে। আরেকটা কারণ আপনার হতে পারে, যেটাকে আমরা হর্সনেস অফ ভয়েস বলে থাকি। আপনার যদি হ্যাঁ, কি বলছেন? কাশি হচ্ছে মাঝে মাঝে। দেখুন আপনার 2 মাস হয়ে গেছে, তো আমি বলবো যে আর আপনি দেরি করবেন না। যদি আপনি চান যে আপনি আমাদের কাছে চিকিৎসা করাবেন, তাহলে আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। কারণ যদি এটা আপনার 2 সপ্তাহের সমস্যা হতো, আমি বলতাম যে আপনি একটু সামান্য গার্গল করুন, গরম জলে নুন দিয়ে একটু গার্গল করুন, বা গরম জলে বিটাডিন দিয়ে গার্গল করুন। আস্তে আস্তে আপনার যদি কোনো ইনফেকশন থাকে সেটা আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু যেহেতু 2 মাস হয়ে গেছে, একটু কিন্তু এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তো এটা নিয়ে বসে থাকবেন না, প্রয়োজন হলে আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। যদি আপনি আমাদের চেম্বারে এসে দেখা করতে চান, আপনি সেটাও করতে পারবেন। ঠান্ডা লাগানো আপনার একদমই চলবে না। বাইরে যখন বেরোবেন তখন চেষ্টা করবেন কান দিয়ে আর নাক দিয়ে যাতে আপনার হাওয়া না লাগে। ঠান্ডা কোনো জিনিস আপনি আপাতত এখন খাবেন না, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো আপনি এখন আপাতত খাবেন না। হ্যাঁ, না, ইচ্ছে তো অনেক কিছুরই হতে পারে, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হবে না। সেটাকে একটু আপনি এখন বন্ধ রাখুন, যতদিন আপনার গলাটা ঠিক হচ্ছে না। তো আপনি তো গলাটাকে ঠিক হওয়ার জন্য তো টাইম দিতে হবে। এবার আপনি যখন ঠান্ডা জল খাবেন, তখন আরো বেশি আপনার গলাটা চোক হয়ে যাবে, আপনার ভয়েসটা তখন কিন্তু আর একদমই ক্লিয়ার হবে না। আপনি একটু গরম জল দিয়ে গার্গল করুন, একটু নুন দিয়ে, সেটা আপনি করুন। গরম জল যদি নাও খেতে পারেন, অ্যাটলিস্ট নর্মাল টেম্পারেচার যে জলটা রয়েছে সেটা আপনি একটু খাওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? আর এটা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করতে হবে, বসে থাকবেন না এটা নিয়ে, যাতে পরবর্তী সময় আর অন্য কোনো সমস্যা না চলে আসে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বার। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে। কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর। হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক।
ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগর নতুন চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু পাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেছেদাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা চেম্বারে ডাক্তারবাবুরা যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। এবার কিন্তু আপনাদের পালা। সত্যি সত্যি আপনারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হবেন, নাকি এই যে শারীরিক সমস্যা আপনারা এতদিন ধরে বয়ে চলছেন আগামী দিনেও বয়ে যাবেন? তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। আর এই মুহূর্তে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, অনেক স্বাগত। কে বলছেন? আচ্ছা, আমি আমার স্ট্রিট থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনার মেয়ের কি সমস্যা? এই প্রচুর প্রবলেম জানেন তো, পিরিয়ডসের। 4 মাস অন্তর অন্তর মেয়ে পিরিয়ডসটা হয়। আপনার মেয়ের বয়সটা ম্যাডাম? 24 ইয়ার্স। 24 ইয়ার্স। আচ্ছা, শুনুন বাকিটা ম্যাম বলছেন। তো এর জন্য আপনি কোনো রিপোর্ট কিছু করিয়েছেন? হ্যাঁ, সোনোগ্রাফিতে ধরা পড়েছিল যে ওভারি সিস্ট আছে, কুচো সিস্ট। আর ওই বাল্কি ওভারি যেটা আগে বললেন, ওই ওরতেই একই জিনিস, এবং প্রচুর জল খেতে বলেছে ওকে ডক্টর। কিন্তু এই জলটা খাওয়াতে একদম ম্যাম আমি পারি না ওকে। আচ্ছা, এই রিপোর্টটা আপনি কবে করিয়েছিলেন? রিপোর্টটা বেশ কিছুদিন আগে, তো 3 মাস আগে ধরুন। তো তারপর তার চিকিৎসা হয়েছে? হ্যাঁ, চিকিৎসা ওই মানে যে হরমোনাল ওষুধগুলো সেই ডক্টর দেখে সেই ওষুধই দিচ্ছেন, ব্যাস। আচ্ছা, তো তারপরে আরেকবার রিপোর্ট করে দেখেছেন যে এখন কিরকম কি জায়গায় রয়েছে? না 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 ম্যাম, করিনি। আচ্ছা, তো আপনি রিসেন্ট, যদি আপনার 3 মাস অলরেডি হয়ে গিয়ে থাকে যে আপনি রিপোর্টটা করিয়েছেন, তারপর আপনি চিকিৎসাও করিয়েছেন, তো রিসেন্টলি আরেকটা আপনি রিপোর্ট করুন, ঠিক আছে? আমার যতটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আপনি রিপোর্টটা করান, হয়তো ওর সমস্যাটা সেমই থাকবে বা বাড়বে, ঠিক আছে? ওটা কিন্তু ওরকম ভাবে ঠিক হবে না, ঠিক আছে? তো আপনি রিপোর্টটা করুন। রিপোর্টটা করে আপনি যদি চান যে এটা একদম চিরতরে নির্মূল করতে, আর ওর এই সমস্যাটার সমাধানের যদি আপনার মনে হয় প্রয়োজন, তাহলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। আপনার বাড়ির কাছাকাছি আমাদের কোন চেম্বার রয়েছে সেটা একটু জেনে নিন। রিসেন্ট একটা ইউএসজি রিপোর্ট করান, পুরনো যেটা ছিল সেটাও নিয়ে আসবেন, নতুনটাও নিয়ে আসবেন, ওর কি চিকিৎসা হচ্ছে তার প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, ঠিক আছে? সেটা আপনি একবার কনসালটেশন করে আমরা যখন মেডিকেশন শুরু করব, তারপর আমরা আবার আপনাকে রিপোর্ট করাবো যে এবার আমাদের ট্রিটমেন্টের পরে ওর কি জায়গায় রয়েছে। মাত্র 24 বছর ওর বয়স, ওর যদি এখন থেকে পিরিয়ডস এর সমস্যা হয় যে প্রত্যেক মাসে হচ্ছে না, বা কখনো বেশি হয় কখনো কম হয়, 1-2 দিনে শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তার জন্য খারাপ, ঠিক আছে? সেটা কিন্তু হতে হবে, বাইরে থেকে হরমোন দিয়ে সেটাকে ঠিক করা যাবে না, যতক্ষণ না আপনার ভেতর থেকে সেই কাজটা হবে, ঠিক আছে? বেশি যে হয় না ম্যাম, জানেন তো। আচ্ছা, ঠিক আছে, আমি বলবো চিন্তার কোনো কারণ নেই, কোনো বড় ব্যাপার নয়। যদি পিসিওডি পিসিওএস এর সমস্যা থাকে বা বাল্কি ওভারি বাল্কি ইউট্রাসে কোনো সমস্যা থাকে, কোনো বড় ব্যাপার নয়, সামান্য চিকিৎসার মাধ্যমেই কিন্তু ও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি দেরি করবেন না, একটু চিকিৎসাটা চেষ্টা করুন একটু তাড়াতাড়ি শুরু করার, ঠিক আছে? আচ্ছা, আমার হাজব্যান্ডের ব্যাপারে একটু জানতে পারি ম্যাম? হ্যাঁ বলুন। বলছি, হাজব্যান্ডের না মানে মাসে ধরুন 4 বার তো বটে ক্রনিক ডিজিজ আছে আমাশার জন্য। যখনই পটি হয়ে যায় তখনই কিন্তু মেসপেজিল খায় ম্যাম, জানেন তো। 3 বার 4 বার যদি পটি করে, আচ্ছা, তার ধরুন এক পিস আম খেলো, ধরুন একটু পুঁই শাক খেলো, বাড়িতে কোনো রিচ ফুড খাওয়া হলো, এই তখনই আমাশাটা ধরে যায় ওর। আচ্ছা, তো এটা কাজের ব্যাপার, তো কার্যক্ষেত্রে বেরোয়, তো সেই জন্যই বলছি এক্ষুনি কোনো কি ওষুধপত্র কিছু আছে আপনাদের কাছে ম্যাম?
দেখুন এরকম ভাবে যেটা আপনি মেডিসিন বললেন সেটা হয়তো উনি তৎক্ষণাৎ খাবে, তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা এরকম ভাবে তৎক্ষণাৎ খেয়ে তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে এমন কোনো ওষুধ দেব না। যাতে ওনার এটা প্রপারলি কিওর হয় তার জন্য আমরা মেডিসিন দিতে পারি, ঠিক আছে? সেই চিকিৎসাটা আমরা করতে পারবো। আপনি এখন বলবেন যে উনি কাজে যায় বলে এক্ষুনি ঠিক করার ওষুধ দিন, সেটা করে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? তো ওনারও সমস্যার সমাধান রয়েছে, ইনফ্যাক্ট খুব সুন্দর সমস্যার সমাধান রয়েছে। ওনার অ্যামিবিওসিস এর সমস্যা রয়েছে, ওনার ক্রনিক ডিসেন্ট্রির সমস্যা রয়েছে, সেটাও ঠিক হবে। আপাতত আপনি ওনাকে বেল যদি পান, পাকা বেল পেলে পাকা বেলের শরবত করে খাওয়ান, আর যদি কাঁচা বেল পান তাহলে সেটাকে সেদ্ধ করে ওনাকে খাওয়ান। সেটা ওনাকে অনেকটা সাহায্য করবে ওনার এই পেটের সমস্যা থেকে বেরিয়ে আসতে। মাঝে মধ্যে একটু আপনি টক দই দিয়ে ঘোল তৈরি করে ওনাকে খেতে দিন, বা ডাবের জল দিন, আখের রস দিন, এগুলো আপনি দিন, উনি অনেকটা রিলিফ পাবে, ঠিক আছে? আর মেয়ের জন্য হোক বা আপনার হাজবেন্ডের জন্য হোক, একটু আপনি যোগাযোগ করুন, আমরা যা যা আপনার করা প্রয়োজন সবটাই আমরা আপনাকে বলবো। আচ্ছা, এই হেল্পলাইনে ফোন করবো তো? Helpline এ phone 983023? একদম একদম, একদম ওই নামে ফোন করুন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। এরকম বহু মানুষ হয়তো আপনাদের বাড়ির আশেপাশে কিংবা আপনাদের নিজেদের আত্মীয়ের মধ্যেই রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে মেডিসিন কনজিউম করছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো, কোনোভাবেই সেই সকল শারীরিক সমস্যা থেকে সমাধান পাচ্ছেন না। এবং তাদের জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তেই পাশে থাকার এবং সাথে থাকার চেষ্টা করেন। আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি সুভাষিত বলছি। বলুন কি সমস্যা আপনার? বলছি আমার অত্যধিক ঘাম হয়, মানে এসি বা ফ্যানে থাকলে ঠিক আছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এলে এক দু মিনিট মানে রোদে মানে বাইরে বেরোলে অত্যধিক মানে ঘাম হচ্ছে, ওইটা নিয়ে একটু জানবো। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 32+। 30+। আচ্ছা, বলছি কতদিন ধরে শারীরিক সমস্যাটা হচ্ছে আপনার? এটা প্রায় হয়ে গেল, মানে অনেকদিন থেকে হচ্ছে, মানে তবু 6-7 বছর হয়ে গেল। 6-7 বছর ধরে? আচ্ছা, কোনো ডাক্তার দেখিয়েছেন এর জন্য? না, দেখাই না। আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা দেখুন, বেসিক্যালি গরমকালে তো ঘাম হবেই, তো আপনার কি গরমকাল ছাড়াও আপনার অতিরিক্ত ঘাম হয়? বর্ষাকালে হলো বা শীতের সময় তখনও কি ঘাম হয়? হ্যাঁ হ্যাঁ, তখনই হয়, কিন্তু গরমকালে মানে বেশি হচ্ছে। আর মানে সামার সিজন ছাড়াও মানে আলাদা সিজনেও ঘামটা অতিরিক্ত পরিমাণে হয়, মানে একটু পরিশ্রম করলে বা বাইরে বেরোলে তো ঘাম হচ্ছে। আচ্ছা, আপনার কি বডি ওয়েট বেশি? না, আমি আমার মানে 49-50 কেজি এরকম আছে। আচ্ছা, আপনি একটা ছোট্ট একটা কাজ করুন, আপনি আপনার একটা লিপিড প্রোফাইল টেস্ট করান, ঠিক আছে? রক্ত পরীক্ষার মধ্যে আপনি একটা লিপিড প্রোফাইল টেস্ট করান। আপনার যদি লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনার অতিরিক্ত আপনার সোয়েটিং এর এই প্রবলেম হতে পারে, বা যদি আপনার প্রেশার হাই থাকে তাহলেও কিন্তু আপনার অতিরিক্ত সোয়েটিং এর মতো সমস্যা হতে পারে। তো দেখুন, গরমকালে এখন যা রোদ বা গরম, এখন তো প্রচন্ডই প্রত্যেকেরই ঘাম হচ্ছে, সেটা হওয়াটা হয়তো নর্মাল, কিন্তু যদি আপনার বাকি সিজনও যদি সেম থাকে তাহলে কিন্তু আপনার হয়তো মেটাবলিক ডিসঅর্ডারের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। তো আপনি একটা লিপিড প্রোফাইল টেস্ট আগে করান, সেই রিপোর্টটা কিরকম কি রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে। আর একটুখানি আপনি চেষ্টা করবেন যে খাওয়া দাওয়া খুব বেশি রিচ না করার, এখন একটু আপনি হালকা খাবারের মধ্যেই থাকুন, সেটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচের হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নাই। আপনারা যখনই ভাববেন যে আপনারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে চান, অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, এবং তার জন্য কিন্তু সবসময় আপনাদের পাশে এবং সাথে থাকার চেষ্টা করছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।